আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তেমন একজন অতিথিকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি আপনাদের সুপরিচিত নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব ধন্যবাদ। চৌধুরী, আপনি জানেন যে এই মুহূর্তে খুব আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে। সেটা হলো যে আমাদের এখানে যে জাতীয় সংসদ নির্বাচন আগামীতে হবে, সেই নির্বাচনটা আসলে কিভাবে হবে। আমরা একভাবে নির্বাচন দেখে এসেছি, দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে যারা জিতে তারা সবগুলি জিতে। এবং নতুন একটা প্রস্তাব উঠেছে, সেটা হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতিটা কি, এটা অনেকে কিন্তু জানেন না। এবং আমরা এটাও লক্ষ্য করছি যে বিএনপির মতো দলরা, বড় বড় দল যারা আছে, যারা ক্ষমতায় যেতে চান, তারা পিআর পদ্ধতিটাকে ঠিক সাপোর্ট করছেন না। বিপরীত দিকে যারা ছোট দল, তারা মনে করছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচনটা হলে তাদের একটা পার্টিসিপেশন থাকবে দেশ পরিচালনার ক্ষেত্রে। এই যে একটা বিরোধ বিরোধ তো হতেই পারে, কিন্তু বিরোধটা করার আগে আমরা বুঝতে পারি না যারা সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব। কারণ আমাদের মধ্যে অনেকেই কিন্তু পিআর পদ্ধতিটা কি এটাই তো বুঝি না। আমাদের এই দেশে কখনো কি পিআর পদ্ধতি ছিল? পিআর পদ্ধতিটা কি সারা দুনিয়াতে কোথাও আছে? থাকলে সেটা কি সাফল্যের সঙ্গে আছে? পিআর পদ্ধতিটা কিন্তু দুনিয়া জোড়া আগের তুলনায়, প্রতি বছরের তুলনায় কি পরের বছর অধিকতর জনপ্রিয়তা লাভ করছে? এই যে প্রশ্নগুলি মানুষের মধ্যে আছে, সেগুলোর উত্তর আমরা আসলে একটা করে আপনার কাছ থেকে জানতে চাইব। প্রথমে আপনার কাছে আমার যে প্রশ্নটা, সেটা হলো আসলে পিআর পদ্ধতিটা কি, তার সঙ্গে আমাদের বর্তমানে প্রচলিত পদ্ধতির নির্বাচনের পার্থক্যটা কোথায়? এখানে এক কথায় বলতে গেলে যে পিআর পদ্ধতি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ দলকে আপনি ভোট দিবেন, যে দল যত বেশি ভোট পাবে তত বেশি আসন পাবে। এখন ধরুন যে আমাদের সংসদে 300টা সিট আছে, একটা দল 10% ভোট পেল, সব সারা বাংলাদেশে 10% ভোট পেল, অর্থাৎ সে 30টা সিট পাবে। এখন এই 30টা সিট কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে, কি কায়দায়, সেগুলি আমি পরে বলতেছি। তার আগে বলি যে বর্তমানে যে আসন ভিত্তিক সিস্টেমে প্রতিটা আসনে নির্বাচন হয়। সেখানে ধরেন আপনার 3জন ক্যান্ডিডেট দাঁড়াইলো, তিনজন ক্যান্ডিডেটের মধ্যে 2জন 30% করে 60% ভোট পাইলো, একজন 40% পাইলো। এই যে 40% পাইলো, সে হলো প্লুরালিটি, মানে 3জনের মধ্যে সে বেশি। এখন সে কিন্তু ওইখানের উইনার, অর্থাৎ 60% লোক তাকে ভোট দেয় নাই। এটা সিম্পল উদাহরণ, 60% লোক তাকে ভোট দেয় নাই, তার বিপক্ষে ছিল, কিন্তু সে তাদের এমপি হয়ে গেল। এইটা এই যে ফার্স্ট পাস্ট দি পোস্ট, এই যে সিস্টেমটা, এই সিস্টেমে উইনার্স টেক অল, যার ফলে হয় কি অনেক ক্ষেত্রেই দেখা যায় 30-35% ভোট পেয়ে সে সারা বাংলাদেশ শাসন করতেছে। আর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে, সংখ্যানুপাতিক সিস্টেমে সবাই ভোটই হয়, আপনার কার্যকরী হয়, সবাই ভোট কার্যকরী হয় সারা দেশব্যাপী। মনে করেন একটা ছোট পার্টি, এ পার্টির নাম ধরেন এ পার্টি, এ পার্টি সারা দেশব্যাপী 5% ভোট পেয়েছে, সে 15টা সিট পাবে। কিন্তু এই এ পার্টির এখানে 5% আছে, আর এক জায়গায় 10% আছে, আর এক জায়গায় 3% আছে, এরকম দৈন্য দশা। কোন জায়গায় 30-40-50% ভোট নাই যে একটা এমপি হয়ে আসতে পারে। এরকম বহু দল আমরা দেখি এই বাংলাদেশে। তাদের কি করতে হয়? আওয়ামী লীগ, তাহলে বিএনপি, আগে তো জাতীয় পার্টি ছিল এক সময়, এদের ধর্ণা ধরতে হয়, এদের হাতে পায়ে ধরে একটা দুটা সিট দেয়, তার জন্য তো অনেক খেসারত দিতে হয়। অনেক সময় আবার তারা সিটটা নিয়ে আবার আরেকজনের কাছে বিক্রি করে দেয় কোটি কোটি টাকায়। এই ধরনের ঘটনা ঘটে। এখন ধরেন আমি আর একটু এক্সপ্লেইন করি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলো। এখন অনেকেই প্রশ্ন করতেছে যে একটা পার্টি জিতে গেল, সে মনে করেন 100 বা 150 সিট পাইছে, 50% ভোট পেয়ে গেছে, সে 150 সিট তার। এখন তো সে বিক্রি করা শুরু করে দেবে, এখন তো সে এমপি সিট, এটা তো ভয় পায় লোকে, কিন্তু আসলে সেই সুযোগ নাই। আপনার পিআর পদ্ধতির মধ্যে কতগুলি সিস্টেম আছে। একটা আছে কি পার্টি লিস্ট। আচ্ছা, 1 মিনিট, আপনাকে একটু থামাই আমি। আপনি এখন পর্যন্ত যেটা বললেন, এতটুকু শুনে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের মনে হতে পারে যে পিআর পদ্ধতিটাতে জনগণের যে মতামত,
তার একদম যথার্থ প্রতিফলন ঘটছে মনে হতে পারে। এই টেকনিক্যাল কিছু কিছু প্রবলেম গুলো আমি একটু পরে আপনাকে আমি জানতে চাইবো, আপনি আমাকে বলার চেষ্টা করবেন। কিন্তু আমার প্রশ্নটা হলো যে এই পিআর পদ্ধতি কি সারা দুনিয়াতে খুব একটা গ্রহণযোগ্য পদ্ধতি হিসাবে বিবেচিত হচ্ছে? আপনার সারা দুনিয়াতে 85টা দেশে আপনার পিআর পদ্ধতি চালু আছে, কম বেশি, কোথাও মিক্সড পদ্ধতি, 85টা দেশে? 85টা দেশে, 85টা দেশে। এবং গণতান্ত্রিক যে দেশগুলি আছে, এই চায়না, নর্থ কোরিয়া, রাশিয়া, রাশিয়াকে এখন গণতান্ত্রিক বলা যায়, এই ধরনের কয়েকটা দেশ বাদে গণতান্ত্রিক কান্ট্রিতে আপনার যে নির্বাচন হয় তার 2/3 মানে 2/3 নির্বাচন হয় কিন্তু পিআর পদ্ধতিতে। আমাদের যেমন প্রতিবেশী নেপাল, তারপর শ্রীলঙ্কা, এখানে কিন্তু পিআর পদ্ধতি চালু হয়েছে। এখন পিআর পদ্ধতি শ্রীলঙ্কায় হয়েছে? অনেক, হ্যাঁ, অনেক ভ্যারিয়েশন আছে, অনেক রকমের ভ্যারিয়েশন আছে। ওকে। আমাদেরও তো একটা পিআর পদ্ধতি আছে, বাংলাদেশেও আছে। আপনার যে মহিলা সিট গুলি যে দেওয়া হয় সেগুলি কি পদ্ধতি দেন? আপনি প্রপোর্শনাল দেন। যে পার্টি খুবই ইনডাইরেক্ট হয়, যে পার্টি যে কয়টা আচ্ছা, সিট পাইছে সেই অনুসারে তো দেওয়া হচ্ছে। এই এইগুলি এখানেও তো আছে, অলরেডি আছে। রাইট। এখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে পিআর পদ্ধতি কিছুটা জটিলতা আছে, পিআর পদ্ধতি কিছু জটিলতা আছে, কিন্তু এটার অ্যাডভান্টেজ গুলি কিন্তু অনেক অ্যাডভান্টেজ। যেমন আপনার কোনো, আমি অ্যাডভান্টেজ গুলো আগে একটু বলে নেই, তারপরে আপনি টেকনিক্যাল সাইডে যাই। যে কোনো ভোট নষ্ট হয় না। আপনি যদি ধরেন যে থ্রেশহোল্ড, আচ্ছা। এক্সক্লুশন থ্রেশহোল্ড বলা হয়, অর্থাৎ হুম। আপনি এর নিচে ভোট পাইলে আপনি ধরা হবে না। যেমন ধরেন প্রথমে 1% ধরতে পারেন আপনি, যে পার্টি 1% ভোট পাবে সে 3টা সিট পাবে, যে পার্টি 2% ভোট পাবে সে 6টা সিট পাবে। এইগুলি আবার ক্যালকুলেশনের পদ্ধতি আছে, এগুলোকে ড্রুপ পদ্ধতি বলে। আবার আরেকটা পদ্ধতিও আছে। এইখানে ওই টেকনিক্যালিটির মধ্যে আমরা না যাই বলতে পারি যে থ্রেশহোল্ড আছে একটা, 1%-এর নিচে যে দল ভোট পাইছে তার ভোট গণ্য করা হবে না, সেটা নষ্ট হইতে পারে। আচ্ছা, আমি এখন এই টেকনিক্যাল বিষয়টা রাখলাম, যে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে এই যে পিআর পদ্ধতি আপনি বলতে চাচ্ছেন যে এই পর্যন্ত এই দেশে, এই পৃথিবীতে 85 দেশে আছে, তাহলে মোটামুটি একটা জনপদ দিতে পারে। তাই যদি হয় তাহলে আমাদের যে নির্বাচন ব্যবস্থার সংস্কার যে কমিশনটা হলো, সেই কমিশনের রিপোর্টে কোনোভাবে পিআর পদ্ধতি নিয়ে কোনো রকম আলোচনা হলো না কেন? এটা তারা, বিএনপি তো এটা চাবে না, বড় দল চাবে না, আওয়ামী লীগও কখনো চায় নাই পিআর পদ্ধতি, বিএনপিও চাবে না। কারণ কেন চাবে না সেটা পরে তারা আসতেছে। না চায়, কিন্তু কমিশনটা তো কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, কমিশনটা তো ছিল বুদ্ধিজীবী টাইপের কিছু এনজিও লোকজন করছিল। আমাদের সংবিধান সংস্কার কমিশন কিংবা আমাদের নির্বাচন মানে এই সংস্কার কমিশন, এই দুই কমিশনের কোথাও পিআর পদ্ধতি নিয়ে একটা কথা বলা হলো না কেন? এটা মনে করি যে ইচ্ছাকৃত ভাবে তারা বলে নাই, যেহেতু বিএনপি বড় পার্টি, তারা ক্ষিপ্ত হইতে পারে। তাছাড়া আপনি আরেকটা জিনিস দেখেন, এই যে অনেকগুলি কথা তারা বলছে এই নির্বাচন সম্বন্ধে, তারা কিন্তু কখনোই বলে নাই যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে গণতন্ত্র থাকবে, এটাও কিন্তু তারা বলে নাই। এখানে এটাও বলে নাই যে তারা যদি ঠিক টাইম মতো 2 বছর 3 বছর অন্তর কাউন্সিল না করে, তাদের এই আপনার নিবন্ধন স্থগিত হয়ে যাবে, এ ধরনেরও ব্যাপার নাই। একজন দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, কিন্তু একজন একটা দলের আজীবন প্রধান থেকে যাচ্ছে, এরকম অনেক আছে। সেগুলির বিষয়ে কিন্তু এরা সম্পূর্ণ নিশ্চুপ হয়ে আছে। যদি পার্টির ভিতরে গণতন্ত্র না থাকে তাহলে তো, সুতরাং তাদের যে এই যে সংস্কার কমিশনের যে রিকমেন্ডেশন, আমি খুব একটা গুরুত্ব দেই না। যেমন ধরেন, এটা আমি আগেও বলেছি যে পিআর পদ্ধতি, প্রফেশনাল নির্বাচন, রিপ্রেজেন্টেশন নিয়ে একটা কথা কেন বলা হবে না, আলোচনা কেন হবে না? তারা তো আলোচনাও করে নাই। এখন এরা বুঝতে পারছে, ছোট ছোট দল, তারা সবাই এগুলি বলছে না। এখানে যে কয়েকটা অ্যাডভান্টেজের কথা বললাম, যে একটা হচ্ছে ভোট নষ্ট হয় না, এটা বোঝা গেল। আরেকটা হচ্ছে নমিনেশন বেচা কেনার কোনো সুযোগ নেই। আপনার এখানে লিস্ট হচ্ছে র্যাঙ্ক লিস্ট। আপনি ধরেন যে একটা পার্টি 30% ভোট পাইল, 30% ভোট পাইলে সে 90টা সিট পাবে। 90টা সিট কিভাবে হবে? 1 থেকে 90 পর্যন্ত, 91 নম্বরও না, একেবারে 1 থেকে 90 নম্বর পর্যন্ত এরা
এই এমপি নির্বাচিত হইলো, অ্যাডিশনাল লিস্ট থাকে, যদি এর মধ্যে একজন মারা যায়, কেউ রিজাইন করে, তখন নিচের থেকে উপরে নিয়ে আসা হয়, সেটা হলো এক্সেপশন। না, কিন্তু আপনি আমাকে একটা কথা বলেন, এখানে একটা কথা আমি একটু জানতে চাচ্ছি। এখানে আমি এই যে বিষয়টা জানতে চাই সেটা হলো, ধরা যাক একটা পলিটিক্যাল পার্টি সে 3% ভোট পেল, তাহলে সে 300 আসনের মধ্যে সে 9টা আসন পাবে, এই তো? কোন কোন 9টা পাবে? আচ্ছা, কোন সেটা 9টা পাবে? জিওগ্রাফিক্যাল তাকে আপনি কোন কোন 9টা 9টা পাবে? আসন দেবেন? আচ্ছা, সেটা আর একটু পরে এক্সপ্লেইন করি, সেখানে একটু জটিলতা আছে, যেমন ধরেন আমি প্রথম থেকে আসি, যে একটা পার্টি 30% ভোট পাইছে, 30%-এর বেশি এই সিস্টেমে পাওয়ার কোনো কায়দা নাই, মানে বাংলাদেশের যে অবস্থা, 90টা সিট পাইছে, যেহেতু সে ফার্স্ট হয়েছে 30% পায়া, তার ওই 90টা সিট সে নিয়ে নেবে 300 সিটের মধ্যে, যেখানে যেখানে সে প্রেফারেন্স দিচ্ছে, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, 3টা প্রেফারেন্স সে দিতে পারে ইচ্ছা করলে, যে সে 90টা সিট নিয়ে নিল। এখন তার পরবর্তী দলটা মনে করেন যে 20% ভোট পাইছে, অর্থাৎ সে 60টা সিট পাবে। এখন 60টা সিট, ওই 90টা বাদে, 90টা তো নেওয়া হয়ে গেছে, এখন সে 60টা সিট পাবে, সে বাইছে নেবে। এখন সেখানে তার প্রেফার্ড না হইতে পারে, ফার্স্ট প্রেফারেন্স না হইতে পারে তার এমপি গুলির, সেকেন্ড প্রেফারেন্সে যাবে, তার যে কোন ইসে যাবে। আর একটা কথা হচ্ছে কি, এমপিরা তো শুধু একটা সিটের জন্য এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার এখানে কিন্তু একটা জিনিস, না এখানে তবু একটা জিনিস আমি ক্লিয়ার করি আপনাকে, আমার কাছে কিন্তু ক্লিয়ার হলো না। যেমন ধরেন, তাহলে পলিটিক্যাল পার্টি সিদ্ধান্ত নেবে তারা কোনগুলি নেবে, তাহলে সেখানে জনগণের যে পছন্দ অপছন্দ তার কি মূল্য থাকলো? আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরা যাক জাতীয় পার্টি রংপুরে খুব ভালো করে, কারণ রংপুরের মানুষ জাতীয় পার্টিকে পছন্দ করে, কথার কথা, বাস্তবতা অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপরে ধরে নিচ্ছি রংপুরে মানুষ জাতীয় পার্টিকে পছন্দ করে। এখন যারা ক্ষমতায়, যখন বিএনপি জিতে গেল, বিএনপি মনে করেন আপনার 35% আসন পেল, এখন বিএনপি তার পছন্দ অনুযায়ী রংপুরে সবগুলি নিয়ে নিল, সে ভাবলো রংপুরে পরবর্তী সময় তাদের একটা প্রভাব দরকার, তাহলে এটা কিভাবে দিবেন? আপনার বিএনপির 30%-এর 90টা সিটের 90 জন ক্যান্ডিডেটই তার যে প্রেফার্ড জায়গা, প্রেফার্ড সিট, সেটা তো সে ইন্ডিকেট করবে, রংপুরে তো যেহেতু বিএনপি রংপুরে উইক, সে ওখানে তো ইন্ডিকেট করতেছে না, যার যার জায়গায় যে পপুলার সে তো সেটাই করবে। যদি কোনো কারণে ওইটা না পাইতে পারে, সেজন্য আরেকটা হয়তো সে দিবে, হয়তো আরেকটা দিবে, থার্ড অপশনও রাখবে। এইভাবে প্রথমে যারা মনে করেন যে যে সিট যাবে, যে যে সিট যাবে, সেই 90 জন তো সেই সিট পাবেই। এখন যে পরবর্তী দল 20% পাইছে, 60টা সিট, ওই 90টা বাদে তার বাইছে নিতে হবে, বাইছে সে নিয়ে নিতে পারে। এবং সেখানে বাস্তবতা যেটা হয়, যে যেখানে স্ট্রং সেখানে ক্যান্ডিডেট তো সে দেয়, এবং ধরেন যে জাতীয় পার্টি রংপুরে, দিনাজপুরে, পঞ্চগড়ে এইসব জায়গায় স্ট্রং, এবং হবিগঞ্জের দিকে আছে, বরিশালের দিকে কিছু আছে, সে তো ওই সব জায়গা থেকে ক্যান্ডিডেট দিবে, যাতে তার ওই লিস্ট দেখে জাতীয় পার্টির সাপোর্টাররা তাকে ভোট দেয়। এখানে ইয়েও আছে, আপনার বেশ কিছু মানে পলিটিক্যাল ম্যানুভারিংও আছে, পলিটিক্যাল স্ট্র্যাটেজিও আছে। এখানে লাস্টে যারা এটা পাবে সিটগুলি, মনে করেন ছোট্ট একটা দল 2% পেয়েছে 6টা সিট, তাদের জিওগ্রাফিক্যাল লিঙ্কেজ, অর্থাৎ সিটের সাথে লিঙ্কেজটা তেমন ভাবে থাকবে না, এটাই বোঝা যায়, তেমন ভাবে না থাকারই সম্ভাবনা আছে। কিন্তু তার যুক্তি হচ্ছে এটা, আমি যতটুকু জানি যে এরই মধ্যে নির্বাচন সংস্কার কমিশন তারা, অথবা আপনার সংবিধান সংস্কার কমিশন, তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে কথা বলে, এবং সেখানে তারা বলেছে। তো এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে একটা সমাধান হতে পারে, যে আজকে যেহেতু উচ্চ কক্ষে গেলে পরে উচ্চ কক্ষের তো সরকার পরিবর্তন করার সুযোগ থাকবে না, সেক্ষেত্রে উচ্চ কক্ষে এটা কিন্তু চালু করা যেতে পারে। কিন্তু আমি দেখছি বিএনপি তাতেও রাজি না। তো এই বিএনপির রাজি না হওয়াটাই তো মনে হয় বেশি মানে আপনার গ্রহণযোগ্য হচ্ছে, কারণ তারা বড় দল। কিন্তু ছোট দলগুলি, জামাত, ইসলামী দলগুলো সবাই দেখি পিয়ার পদ্ধতির পক্ষে করছে। আচ্ছা, তার কারণ আপনি ব্যক্তিগতভাবে কোন লাইনে আছেন? প্রথমত, যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আপনি কেন করবেন? আপনি কি প্রদেশ আছে? আপনার কি এক একটা রাজ্য আছে ভারতের মতো, কিংবা অন্যান্য দেশের মতো
পাকিস্তানের মতো যে আপনি দ্বিকক্ষ বিশিষ্ট করবেন, দ্বিকক্ষ বিশিষ্ট করার কোনো জাস্টিফিকেশনই তো নাই। আপনি তো ইউনিটারি কান্ট্রি এইখানে। আর এই যে বলে যে দ্বিকক্ষ বিশিষ্ট সেখানে প্রপোর্শনাল যদি করা যায়, তো একই তো কথা হলো। সেখানে বেশি ভোট যাদের তারা লোয়ার ইস্যু আছে, চেম্বারেও আছে, আবার প্রপোর্শনালও যদি দেন, দ্বিকক্ষ বিশিষ্ট একেবারে একটা আননেসেসারি, একেবারে একটা ঘোড়ার ঘাস কাটার মতো তারা কাণ্ড কারখানা করে যাচ্ছে। যাই হোক, সেটা থেকেও বড় কথা হলো কি, আপনি যদি প্রপোর্শনাল নির্বাচনে যান, তাহলে নমিনেশন বেচা কিনা করার কোনোই নাই, এটা প্রিফিক্স যে 1 থেকে 300 ধরেন, বা 1 থেকে 150, 300 তো আর হয় না, 150 ক্যান্ডিডেটের নাম একেবারে ফিক্স করে দিচ্ছে, ক্লোজ লিস্ট, এটাকে চেঞ্জ করতে পারতেছেন না। কিন্তু কিছু কিছু সিস্টেমে আছে যে ক্যান্ডিডেটকেও ভোট দিতে পারবে, আবার দলকেও ভোট দিতে পারবে, সেগুলি অনেক জটিল হয়, আমাদের জন্য সেটা ভালো হবে না। আরেকটা বিষয় হচ্ছে কি, যেমন একটা দল, মনে করেন একটা দল আওয়ামী লীগ মনে করেন যেটা ছিল, ধরেন আওয়ামী লীগের ওই আগে নির্বাচনে এরকম হচ্ছে, সে যদি বর্তমানে আওয়ামী লীগের যে সেন্ট্রাল কমিটি, তার মন্ত্রী টন্ত্রী, পলক সাহেব, আপনার আরাফাত, তারপরে যেসব আছে, সবাইকে যদি দিয়ে দেয়, 1 থেকে শেখ হাসিনা, কাদের সাহেব দিয়ে দেয় সবাইকে, না সেটা কত পার্সেন্ট ভোট পাবে বলেন? ভরাডুবি হবে, ভরাডুবি হবে। কিন্তু এরাই কিন্তু উইন করে আসে এই সিট থেকে, এই বর্তমান সিস্টেমে। এখন যদি ওই কলেজে যে প্যানেল ছিল না, সে প্যানেল আপনি দিয়ে দিচ্ছেন, এই প্যানেল দেখে ভোট দিবে। প্যানেলে যদি আপনার যদি এইসব লোকজন থাকে, এই ধরনের লোকজন থাকে, তাহলে ভোট দেবে না। সুতরাং এইখানে যে ভালো ইমেজ আলা, অনেস্ট যেসব রাজনীতিবিদ আছে, তাদেরকে তাদের আনতেই হবে। নাই না, যদি তারা ওই সব ক্যান্ডিডেটকে ই করে দেয়, প্রথম দিকে দিয়ে দেয়, আবার র্যাঙ্কিং করার একটা ব্যাপার আছে, আরেকটা বিষয় আছে এইখানে, মহিলাদেরকে তাদের একটা অংশ দিতে হবে, প্রথম দিকে হোক মাঝে হোক দিতে হবে। এটা আপনি আইন করে দিতে পারেন, সংখ্যালঘুদের আইন করে দিতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে একটা কোয়ালিশনের নামে, জোটের নামে এই হর্স ট্রেডিং হয়, টাকা পয়সার লেনদেন হয়। এখানে তো জোট করার কোনো কায়দা নেই, এটা তো মার্কা, একটাই মার্কা। সুতরাং এই সিস্টেমটায় যদি আপনার সুইচ করা যায়, তাহলে দেখা যাবে কি ছোট ছোট দল আপনার অনেক বেশি আপনার তাদের রিপ্রেজেন্টেশন হবে। আপনার 2001 সালে জাতীয় পার্টি 7.25% ভোট পাইছিল, পপুলার ভোট, সব টোটাল ভোট, সিট পাইছে 14টা, তার পাওয়ার কথা হলো 22টা। যেমন আরেকটা আমি উদাহরণ দিই, ধরেন জামাত 1996 জুনের ইলেকশনে ভোট পাইছিল 8.61, সিট পেয়েছে 3টা, তার পাওয়ার কথা হলো 26টা, ওই প্রপোর্শনাল হলে 26টা, 23টা সিট কম পাইছে। এখন ছোট দলগুলি এইভাবে আপনার তাদের রিপ্রেজেন্টেশন হারায়। আর একটা হচ্ছে অনেক ছোট দলকে লোকে ভোটই দেয় না, যে এরা তো সংসদে যেতে পারবে না। এখন ছোট দলগুলি যদি তাদেরকে সারা দেশবাসীকে কনভিন্স করতে পারে, দেখো ভাই তোমরা আমাকে ভোট দাও, 1% ভোট দাও, 9 লক্ষ ভোট, আমি 3 জন এমপি পাবা, তোমরা তোমাদের রিপ্রেজেন্ট করবে, এইরকম অনেক দল আছে। তাহলে হবে কি যে আপনি বড় কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, একক সংখ্যাগরিষ্ঠতা যদি না পায়, তাদেরকে আপনার কোয়ালিশন করতে হবে, বিভিন্ন বাজেটের সময় কোয়ালিশন করতে হবে, বিভিন্ন বিলে কোয়ালিশন করতে হবে, যার ফলে এই যে একটা মানে আলাপ আলোচনা, সেটা আমাদের জন্য অনেক ভালো। আমরা তো দেখছি অনেকেই বলে স্টেবল গভর্নমেন্ট হবে না, স্টেবল গভর্নমেন্ট তো ছিল আমাদের 15 বছর ছিল। এই 15 বছরে কি হয়েছে? লুটপাট হয়ে গেছে। যখন একটা এমপি জানে যে 5 বছরের মধ্যে তার কোনো পতনের সম্ভাবনা নাই, সরকার পতনের, তখন কিন্তু সে ঝাঁপাই পড়ে। আর এই সিস্টেমে যে কোনো সময় আপনার সরকারের পতন হয়ে যেতে পারে। আমরা তো সেটাই চাই, যেন সরকার যেন সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, পতন হয়ে যেতে পারে, যেন দুর্নীতি যাতে কম হয়। এই জিনিসটাই আমাদের জন্য সবচেয়ে সুটেবল হচ্ছে এই বর্তমানে এই প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থা।